এরপর আমরা পড়ব তরলের তাপীয় প্রসারণ। যেরকমভাবে কঠিন পদার্থ তাপ প্রয়োগের ফলে প্রসারিত হয় এবং তাপ নিষ্কাশন করে নিলে সংকুচিত হয়, ঠিক তেমনভাবেই তরলের ক্ষেত্রেও তাপীয় প্রসারণের ঘটনা ঘটে। কিন্তু যেহেতু তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, তরলকে আমাদের যে কোনো পাত্রে রাখতে হয় এবং পাত্রের আকারই তরল ধারণ করে, সেজন্য তরলের ক্ষেত্রে আমরা কঠিনের মতন এত রকম প্রসারণ পাই না। তরলের ক্ষেত্রে শুধুমাত্র তরলের আয়তন প্রসারিত হয়, যেহেতু তরলের নির্দিষ্ট কোনো আকার নেই। কিন্তু তরলের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো তরলকে অধিকাংশ ক্ষেত্রে কোনো পাত্রে নিয়ে তারপরে তাতে তাপ প্রয়োগ করতে হয়। সেক্ষেত্রে তরলের প্রসারণের সাথে তরল ধারক যে পাত্র, তরলকে ধরে আছে যে পাত্র, সেই পাত্রের প্রসারণও আমাদেরকে হিসেবের মধ্যে ধরতে হয়। সেইভাবে পাত্রের প্রসারণকে ধরে নিয়ে তরলের প্রসারণ দুরকম। একটাকে আমরা বলি তরলের আপাত প্রসারণ, আর এটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। কিন্তু মনে রাখতে হবে যে এই যে দুটো প্রসারণ ঘটছে, সেই দুটো প্রসারণই কিন্তু আয়তন প্রসারণ। তরলের ক্ষেত্রে রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণের কোনো অর্থ হয় না, যেহেতু তরলের নিজস্ব কোনো আকার নেই। কোনো তরলকে পাত্রে রেখে উত্তপ্ত করলে পাত্রের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ অনেক বেশি, সেজন্য তরলের প্রসারণটাই আমরা দেখতে পাই। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে সূক্ষ্ম গণনার ক্ষেত্রে আমাদের পাত্রের প্রসারণকে উপেক্ষা করলে চলে না। তা কোনো কোনো ক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণকে উপেক্ষা করে প্রসারণ মাপি, তাকে আমরা তরলের আপাত প্রসারণ বলি। তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশে তরল ছিল সেই অংশের প্রসারণ যোগ করে যে প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলে। আরও ভালোভাবে বলতে গেলে পাত্রের প্রসারণকে উপেক্ষা না করে তরলের যে প্রসারণ, তাপ প্রয়োগের ফলে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। আপাত প্রসারণের মান প্রকৃত প্রসারণের মানের থেকে কম হয় এবং প্রকৃত প্রসারণটাই তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তরলের আপাত প্রসারণ কিন্তু কোন ধরনের পাত্র নেওয়া হয়েছে তার উপর নির্ভরশীল। তরলের প্রকৃত প্রসারণ তার নিজস্ব ধর্ম, আপাত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম নয়, এটা আমাদের মনে রাখতে হবে। দৈনন্দিন অভিজ্ঞতায় তরলের প্রসারণ আমরা কি উদাহরণ আলোচনা করতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতে থার্মোমিটার আছে। সেই থার্মোমিটারে তরলের প্রসারণকে কাজে লাগানো হয়। এখানে তরল বলতে আমরা তরল ধাতু পারদ ব্যবহার করি। যখন আমাদের জ্বর হয় তখন শরীরের উত্তাপনিক বেড়ে যায়, শরীরের সংস্পর্শে পারদ থার্মোমিটার রাখা হলে ওই থার্মোমিটারের পারদ সেটা আয়তনে প্রসারিত হয় এবং আয়তনে প্রসারিত হয়ে যে দাগে এসে স্থির হয়, সেই দাগ থেকে আমরা শরীরের কতটা টেম্পারেচার হয়েছে সেটা মাপতে পারি। কোনো গাড়ির তেলের ট্যাঙ্ক পাম্পের ঠান্ডা তেল দ্বারা সম্পূর্ণ ভর্তি করে রোদ্দুরে দীর্ঘক্ষণ রেখে দিলে উষ্ণতা বৃদ্ধিতে ট্যাঙ্কের মুখ দিয়ে তেলের প্রসারণের দরুন তেল বেরোতে দেখা যায়। কোনো গাড়িতে যখন তেল নেওয়া হয় তখন পেট্রোল পাম্পে যে তেল থাকে সেটা অপেক্ষাকৃত কম উষ্ণতায় থাকে। এবার সেটা দিয়ে যদি গাড়ির ট্যাঙ্কে সম্পূর্ণ ভর্তি করে রোদে দীর্ঘক্ষণ রেখে দেওয়া হয়, তখন দেখা যায় যে ওই তেলের প্রসারণ ঘটেছে এবং তেলের প্রসারণ ঘটার ফলে যেহেতু ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি, ট্যাঙ্কের মুখ দিয়ে কিছু তেল বেরিয়ে আসছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে তরলের প্রসারণ ঘটে এবং দৈনন্দিন জীবনে আমরা তরলের প্রসারণের এই উদাহরণগুলো দেখতে পাই। এখানে একটা অ্যাক্টিভিটির কথা বলা আছে, তরলের আপাত প্রকৃত প্রসারণের প্রদর্শন। এখানে একটা ছবি দেয়া রয়েছে, দেখো একটা এরকম গোল তল ফ্লাস্ক নেওয়া হয়েছে। সেই ফ্লাস্কের মধ্যে আমরা একটা তরল নিয়েছি। ছবিটাকে আমি করলাম। এই ফ্লাস্কের মুখে একটা কর্ক বায়ু নিরুদ্ধভাবে আটকানো থাকে, যাতে করে বাইরের বায়ু এবং বাইরের থেকে কোনো কিছু এই পাত্রে প্রবেশ করতে না পারে। এবং ভেতর থেকে এখানে রঙিন জল নেওয়া হয়েছে, সেই জল বা তরল
এবং বায়ু বাইরে বেরোতে না পারে। এবার সেই কর্কের মধ্যে দিয়ে একটা ছিদ্র করে একটা লম্বা সরু নল প্রবেশ করিয়ে দেওয়া হয়। লম্বা সরু নলটা প্রবেশ করালে আমরা দেখব এই রঙিন জল এই নল বরাবর খানিকটা উচ্চতা অবধি উঠেছে। এখানে দেখা যাচ্ছে যে রঙিন জল এই উচ্চতা অবধি উঠেছে। এবার আমরা একটা গরম জলের পাত্রে এই গোলতল ফ্লাস্কটাকে বসিয়ে এই গোলতল ফ্লাস্কের মধ্যে যে তরল আছে তাকে আমরা উত্তপ্ত করা শুরু করলাম। যদি আমরা এই নলের গায়ে একটা স্কেল লাগিয়ে রাখি তাহলে আমাদের প্রসারণটা মাপতে সুবিধা হবে। এবং আমরা যদি টানা এই গোলতল ফ্লাস্কের সামনে বসে তার সমস্ত ঘটনাগুলো পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব প্রথমে এই তরলের তলটা এ থেকে বিতে নেমে আসবে। এই নেমে আসার কারণ হচ্ছে প্রথমে পাত্রটা প্রসারিত হবে, কারণ পাত্রে আগে গরম জল এসে পৌঁছচ্ছে। পাত্র প্রসারিত হওয়ার ফলে পাত্রের আয়তন খানিকটা বেড়ে যাবে। তখনও তরল প্রসারিত হতে শুরু করেনি বা উত্তপ্ত হতে শুরু করেনি। পাত্রের আয়তন খানিকটা বেড়ে গেলে তরলের লেভেল খানিকটা নেমে যাবে, তাহলে তরল নেমে বি পয়েন্টে চলে আসবে। এরপর আমরা দেখব ধীরে ধীরে বি পয়েন্ট থেকে এই রঙিন জলের লেভেল বাড়তে শুরু করেছে। বাড়তে বাড়তে একসময় সেটা এ ছাড়িয়ে সিতে গিয়ে স্থির হলো। এখন যেহেতু তরলের প্রসারণ কঠিনের প্রসারণের থেকে অনেক বেশি, তাই একটা সময় তরলের প্রসারণ কঠিন পাত্রের প্রসারণটাকেও ছাপিয়ে যায় এবং তার থেকে বেশি প্রসারিত হয়, তাই জন্য সেই সি দাগে গিয়ে পৌঁছায়। এবার এ থেকে বি এইটুকু অঞ্চলের আয়তনকে যদি আমরা এখন সুবিধের জন্য এবি বলে ধরি, তাহলে এই এবি প্রসারণটা হলো পাত্রের প্রসারণ। বি থেকে সি হলো তরলের প্রকৃত প্রসারণ, কারণ তরল বি থেকে সি অবধি বেড়েছে। আর যদি কোনো পর্যবেক্ষক এই পরীক্ষাটা শুরু করে দিয়ে তারপরে চলে যান এবং বেশ অনেকক্ষণ বাদে ফিরে আসেন, তিনি দেখবেন যে জল প্রথমে এ দাগ অবধি ছিল, তারপরে জল সি দাগে পৌঁছেছে। তিনি মনে করবেন প্রসারণ হয়েছে এসি। তিনি পাত্রের প্রসারণ যে এবি সেটা বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে পাত্রের প্রসারণ উপেক্ষা করে তিনি যে প্রসারণটা মাপবেন এসি, সেটা হলো এই তরলের আপাত প্রসারণ। তাহলে আবারও বলছি, পাত্রের প্রসারণ হলো এবি নলের যতটুকু আয়তন ততটুকু, তরলের প্রকৃত প্রসারণ হলো বিসি নলের যতটুকু আয়তন ততটুকু, এবং তরলের আপাত প্রসারণ হলো এসি নলের যতটুকু অংশ ততটুকু। তাহলে যেহেতু দু ধরনের প্রসারণ রয়েছে, সেজন্য এখানে আমরা দুরকম গুণাঙ্ক পাবো। একটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার আপাত প্রসারণ গুণাঙ্কের আমরা সংজ্ঞা পড়ি। প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। আগেরবার যেমনভাবে করেছি এখানেও একইভাবে করব। T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তন V1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হলো, তাতে তরলের আপাত আয়তন হলো V2। তাহলে T2 যদি T1 এর থেকে বড় হয় তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কটা কি হয়ে যাবে? সেটা হবে আপাত আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন গুণ উষ্ণতা বৃদ্ধি। কারণ আমরা একক প্রাথমিক আয়তনে এবং একক উষ্ণতা বৃদ্ধিতে সবসময় গুণাঙ্ক নির্ণয় করি, তাহলে প্রাথমিক আয়তন উষ্ণতা বৃদ্ধি দিয়ে ভাগ করে দিতে হবে। এটা যেহেতু আয়তন প্রসারণ তাই গামা দিয়ে প্রকাশ করা হয়েছে। গামার সঙ্গে ছোট্ট করে ডান দিকে নিচে এ লিখতে হবে, এ ফর অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট কথাটির অর্থ হলো আপাত, তাহলে গামা এ হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। একই রকমভাবে এই ক্ষেত্রেও প্রসারণ গুণাঙ্কের সংকেত এবং মাত্রা আগের প্রসারণ গুণাঙ্কগুলোর মতনই হবে। এবার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কে পৌঁছে যাচ্ছি। প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তন যদি V1 হয় এবং T2 ডিগ্রিতে T2 হচ্ছে T1 এর থেকে বড়, প্রকৃত আয়তন V2 হলে এক্ষেত্রে প্রকৃত আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি করলে আমরা পাচ্ছি গামা আর। এই আর ফর রিয়াল, রিয়াল মানে প্রকৃত। তাহলে এই যে গামা আর গামা এ, আলফা বিটা গামা যে কঠিনে পড়েছি
তাদের মতন এদের প্রত্যেকের একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1, এবং এদের প্রত্যেকের মাত্রা হচ্ছে থিটা টু দি পাওয়ার -1। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরেও একটা আয়তনের একক আসে, নিচেও একটা আয়তনের একক আসে, তাই সেই একক দুটো কেটে গিয়ে শুধু নিচে উষ্ণতা বৃদ্ধির এককটা পড়ে থাকে। এখানে দেখো তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির একক ও মাত্রার কথা বলা রয়েছে। এখানেও মনে রাখতে হবে যে এই আপাত প্রসারণ গুণাঙ্ক বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের আয়তনের উপর নির্ভরশীল নয়, আয়তনের এককের উপর নির্ভরশীল নয়, শুধু উষ্ণতার এককের উপর নির্ভরশীল। এবং সেই সঙ্গে আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা, সেটা হলো গামা আর, এটা একটা তরলের নিজস্ব ধর্ম। এইটা কিন্তু বিশুদ্ধ তরলের ক্ষেত্রে পরিবর্তিত হবে না, কিন্তু গামা এ বিভিন্ন পাত্রে রাখার জন্য একই বিশুদ্ধ তরল, ধরা যাক আমরা বিশুদ্ধ জল নিয়েছি, একই বিশুদ্ধ জলকে বিভিন্ন পাত্রে রাখলে তার আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হবে, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্রতি ক্ষেত্রে একই হবে। তরলের প্রসারণ গুণাঙ্কর মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাও প্রমাণ আমাদের নেই, আমরা শুধু সম্পর্কটা শিখে রাখবো। সেটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের যোগফল। পাত্রের উপাদান মনে রাখতে হবে, সেটা কঠিন পদার্থ, তাই তার আয়তন মেনশন করতে হবে। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর, সেটা হবে গামা এ প্লাস গামা জি। এখানে গামা জিটা হলো পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা কিন্তু মনে রেখে আয়তন কথাটা প্রত্যেকে উল্লেখ করে দেবে। আমাদের আজকের পড়া এতটুকু অবধি রইল।